সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, তারেক রহমান। দেশে প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিসে চালু, সন্দ্বীপের অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনা, প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সম্মানে ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন ইমরুল আহসান। সাংবাদিকদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের আমলে বিএনপির কর্মসূচি ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরায় গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান তিনি। গত কয়েকদিনের ঘটনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কারের নির্বাচনকে যেমন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সবাই মিলে ষড়যন্ত্র রুখতে হবে মন্তব্য করে সাংবাদিকদের এ ব্যাপারে বড় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় সঠিক না। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ। বিএনপির মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রশাসন থেকে বিতর্কিতদের না সরালে সংস্কার বাস্তবায়ন করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জরুরি অবস্থা জারি হতে পারে এমন খবরকে গসিপ বলে উড়িয়ে দিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার চেষ্টা করছে ও সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ হতে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের ফিরিয়ে আনতে এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর ঈদের পর থেকে অস্ট্রেলিয়া হাইকমিশন দিল্লির বদলে ঢাকা থেকেই ভিসা দেবার কার্যক্রম শুরু করবে বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। কেউ প্রলোভনে পড়ে, কেউ মিথ্যে আশ্বাসে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মাসের পর মাস অনেক ঝড়ঝাপটার সাথে লড়ে এখন তাদের অনেকেই অস্ট্রেলিয়ার আশেপাশের দ্বীপে থাকা জেলখানায় বন্দী। সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আছেন তারা। তাদেরকেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সম্মত হবার পর সোমবার সচিবালয়ে দুই দেশের মধ্যে একটি এসওপি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এতে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠালে পর আমরাকে চেক করে আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো, তারা পাঠালে পর আমরা রিসিভ করে এদেরকে। ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা দেবার কার্যক্রম শুরু হবে বলেও জানান সচিব। ভিসা সেন্টার ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি আমরা। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ঈদের দীর্ঘ ছুটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। ইমার্জেন্সির কথাও কেউ বলছে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম ঢিলেমির সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে সব রকমের তদারকি অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 বছরেও যে কাজ হয়নি এখন তা খুবই কম সময়ে সম্ভব হয়েছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ফেরি ছেড়ে যায় সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এই ফেরি সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপে কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনা দ্বার খুলেছে। এ সময় রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে। বক্তব্যে চট্টগ্রাম সহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। একই সময় উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সাথে ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিসও। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই ছিল চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সন্দ্বীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা চট্টগ্রামের পথে। ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো সন্দ্বীপের বাসিন্দাদের। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফেরি চলাচল। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চারপাশের জলরাশি ঘেরা মাত্র 750 বর্গ কিলোমিটারের এক টুকরো ভূখণ্ড সন্দ্বীপ। এই অঞ্চলের প্রায় 4 লাখ বাসিন্দার যাতায়াতের জন্য রয়েছে কুমিরা, গুপ্তছড়া সহ 6টি নৌপথ। একমাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এতদিন। পাশাপাশি স্পিডবোট, কাঠের ট্রলারের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হতো, ঘটত অনেক দুর্ঘটনা। ফেরি চালু হওয়ায় এসব দুর্ভোগ থেকে রক্ষা পেল সন্দ্বীপের বাসিন্দারা। নতুন এই ফেরি সার্ভিস চালু হওয়ার পর সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা স্থানীয়দের। এখানে পর্যটন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা আশা করি এর মাধ্যমে সন্দ্বীপবাসী অনেক উপকৃত হবে। একটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আমরা যে অবস্থায় আসছি এটা আরও অব্যাহত থাকলে সন্দ্বীপবাসী খুব খুশি হবে। এখন এই ফেরি চলাচলের কারণে ওই পণ্যের দাম কমবে। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। এই দিনের অপেক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে বিআরটিসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এরপর ফেরিঘাট উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় তাদের সাথে ছিলেন আরও 4 উপদেষ্টা এবং উপদেষ্টার 2 বিশেষ সহকারী। আমি ভাগ্যবান, আল্লাহ আমাকে সে সুযোগ দিয়েছেন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। সন্দ্বীপের জনগণের স্বতঃস্ফূর্ত সহায়তা ছাড়া এত অল্প সময়ে কোনোভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো না। এখন আমরা টেম্পোরারি দিয়েছি,
2 মাসের জন্য 2-3 মাস, এরপরে সম্ভব হবে না এই পরিচালনা, তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা ফ্রি ট্রাক দেব, সেখানে আমাদের এত গাড়ি আসতে পারবে না, কিন্তু লোকজন জনগণ আসবে। ফেরিতে ধরন ভেদে যানবাহনের ভাড়া নির্ধারণ করেছে বিআইডব্লিউটিসি। উদ্বোধনের দিন থেকে পরবর্তী 8 দিনের একটি সময়সূচিও প্রকাশ করেছে বিআইডব্লিউটিএ। উদ্বোধনের প্রথম 3 দিন উভয় দিকে 2 বার করে ফেরি চলাচল করবে। এরপর থেকে দিনে 1 বার করে ফেরি চলাচল করবে। জোয়ার ভাটার সময় অনুযায়ী ফেরি ছাড়ার সময়ও পরিবর্তিত হবে। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পলাতক শেখ হাসিনা গণতন্ত্র এবং নির্বাচনকে একভাবে ধ্বংস করেছে। এখন আরেকটি শক্তি ভিন্ন পথে আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এরা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার মিলন হলে ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকদের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মানুষের মালিকানা প্রতিষ্ঠার জন্য অতি সত্বর নির্বাচন প্রয়োজন। ইফতার মাহফিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে। হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সুষ্ঠু নির্বাচন চাই নাই। এখন আরেকটা শক্তি ভিন্ন পথে ভিন্ন চিন্তায় আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এটার জন্য সবাইকে সাবধান থাকতে হবে। রোহিঙ্গাদের বোঝা এখনও এদেশে মানুষ বহন করছে জানিয়ে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে এনসিপি আয়োজিত ইফতারে তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দাও জানান তিনি। নাহিদ বলেন, তরুণ প্রজন্মের নজিরবিহীন আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নতুন ধারার রাজনীতি চালু করতে চায়, যার মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ইফতার মাহফিলে চীন, জার্মানি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সহ বিশ্বের বিভিন্ন দেশে কূটনীতিকগণ উপস্থিত ছিলেন। এদেশের তরুণদের, বিশেষ করে জেনজির নজিরবিহীন ত্যাগের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফল হয়েছে। এখন আমরা একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখছি। এজন্য তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করেছি। এই দল সংস্কার, নতুন সংবিধান ও নতুন রিপাবলিকের জন্য কাজ করছে। কঠিন হলেও দেশের স্বার্থে এই সংস্কার সম্পন্ন করতে হবে। আগামীর বাংলাদেশে কোন দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট না দেবার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় এ কথা বলেন তিনি। গত 16 বছরে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কথা ও কাজে মিল রেখে যারা কাজ করছে তাদেরকে আগামীতে ভোট দেওয়ারও আহ্বানও জানান তিনি। সার্জিস বলেন, এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলোর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দিতে পারবে। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামী বাংলাদেশের মানুষ বিভিন্ন দলে ভোট দিবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পরও দেশে ফিরছেন না বিভিন্ন দেশে দায়িত্বরত কূটনীতিকরা। একাধিকবার নির্দেশনা পেয়েও কমপক্ষে 4 জন কূটনীতিক দেশে না ফিরে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। কেউ কেউ বিদেশে বসেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চালাচ্ছেন অপপ্রচার, যা পেশাদারিতে বরখেলাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বেশ কয়েকজন কূটনীতিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের কূটনীতিক পাসপোর্টও বাতিল করেছে সরকার। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে থাকা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নিয়োগ বাতিল এবং রদবদলের উদ্যোগ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অন্তত 14 কূটনীতিকের সাথে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রায় 22 কূটনীতিককে নিজ নিজ মিশন থেকে ঢাকায় সদর দপ্তরে ফিরতে বলা হলেও নিয়ম অমান্য করে দেশে ফেরেননি বেশ কয়েকজন কূটনীতিক। এ তালিকায় রয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর অর্পণা রানী পাল ও সাংবাদিক মিথিলা ফারজানা, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতায় ডেপুটি মিশনের প্রথম সচিব আমিনুল পলাশ সহ আরও অনেকেই। এ সকল কূটনীতিক ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে সর্বশেষ আলোচনায় আসেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ। নির্দেশ পাওয়ার পরও দেশে ফেরার পরিবর্তে কানাডায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার বিষোদগার করে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলার পাশাপাশি ফেসবুকে তিনি চালিয়ে যাচ্ছেন অপপ্রচার। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কূটনীতিকদের এমন আচরণে বিস্মিত সাবেক রাষ্ট্রদূত AKM আতিকুর রহমান। এই প্রথম মনে হয় বিশেষ ফরেন সার্ভিস ক্যাডারের একজন অফিসার এইরকম কাজটা করলো। তো কূটনীতিক জীবন তো যা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিংয়ে যাই, আসি, আবার যাই, আবার এটি চলে, স্বাভাবিক চলে আসছে। এই ব্যতিক্রম দেখলাম একটা, আরও অনেককে তো মানে ঢাকায় ডেকে আনা হয়েছে, তারা ফিরে এসেছে, কেউ রিটায়ারমেন্টে চলে গেছে, কেউ অন্য দেশে আবার পোস্টিংয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, এসব ব্যক্তিদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই যথাযথ নিয়মে ব্যবস্থা নিতে হবে। যদি কেউ ওই বিধি লঙ্ঘন করলে কি করতে হবে সেটাও আছে। এটা একেবারে আইনের একটা বিষয়। কারণ একজন শিক্ষক যেভাবে কথা বলতে পারে, স্বাভাবিকভাবে সরকারি অফিসার হিসেবে কথা বলতে পারে না। কিন্তু সরকারি অফিসার রীতিমতো সরকারের অধীনে কাজ করেন এবং সরকারের কাজটা ইমপ্লিমেন্ট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে হারুন আল রশিদ এবং তার পরিবারের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। একইভাবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কনসুলার রাকিবুল্লাহ, জাপানের সাবেক রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর ১ আসনে সাবেক এমপি নুরি আলম চৌধুরী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সোমবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, প্রথম মামলায় সাবেক চিফ হুইপ ও মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭,৬৭,৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৮টি ব্যাংক হিসাবে ২৩২,১১,৮০,০০০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী জিনাত পারভিন চৌধুরী ও নুরি আলম চৌধুরীকে আসামি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভিন কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ১৩,৬০,৬০,৪০৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ রোডম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কিভাবে উন্নতির দিকে নেওয়া যায় সেজন্য কাজ করছে সরকার।
বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে যেভাবে রিজার্ভ কমে যাচ্ছিল তাতে দেশ অচল হয়ে যেত। রাজধানী শেরেবাংলা নগরে এনইসির সভাকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার পতনে 3 মাস পর দ্রব্যমূল্য তুলনামূলক নিয়ন্ত্রণে এনেছে অন্তর্বর্তী সরকার। বছরে 2 থেকে 3 মিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, এই 9 মাসেই রেমিটেন্স গত বছরের তুলনায় 4 বিলিয়ন বেড়েছে। বেশি দিন ওইভাবে যেতে পারত না এই অর্থনীতি, এবং সেখানে সরকারও তখন আর টিকে থাকতে পারত না। বছরে 2-3 বিলিয়ন না 4 বিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল। মূলধন পুনর্ভরণ করতে হচ্ছে, সেটা খুব কঠিন কাজ। তবু ব্যাংকিং খাতকে তো রক্ষা করা যাচ্ছে, এবং আস্তে আস্তে এটার একটা রোড ম্যাপ আছে বাংলাদেশ ব্যাংকের। এই রোড ম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কি করে আস্তে আস্তে এর নিজের পায়ে দাঁড়াতে পারে। এই 9 মাসেই গত বছরের তুলনায় 4 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে রেলপথে আগাম যাত্রা শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে রেলপথে 5 জোড়া বিশেষ ট্রেন সহ অতিরিক্ত 44টি বগি যুক্ত করা হয়েছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। এদিন ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে, তবে সড়ক পথে এখনও ঘরমুখো মানুষের চাপ বাড়েনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কর্মব্যস্ততা ও কোলাহল থেকে কিছুদিনের জন্য মুক্তি। নারীর টানে বাড়ি ফিরতে ঈদযাত্রায় ট্রেন ধরতে তারা ঘরমুখো মানুষের। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। অনেক দিন পর এবার আমি বাবার বাড়িতে ঈদ করব, শ্বশুর বাড়িতে যাব, খুবই ভালো লাগছে। সবার সঙ্গে ঈদ করব, অনেক ভালো লাগছে। রেলপথে আগাম ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকেই ঢাকা রেল স্টেশনে যাত্রী সমাগম বেশি ছিল। শিডিউল বিপর্যয় না থাকায় কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। এবারের ঈদ যাত্রা ট্রেনের শিডিউল খুবই ভালো যাচ্ছে এবং টিকিটও আমরা পাচ্ছি। ব্যবস্থাপনা ভালো আছে, কারণ বাইরেই টিকিট চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি এবারের সার্ভিসে সম্পূর্ণ সন্তুষ্ট। সুশৃঙ্খলভাবে করতেছে। এখন যদি নির্ধারিত সময় ট্রেন আসে, ইনশাল্লাহ যাত্রা সুন্দরই হবে, সফলই হবে। ঈদে 10টি বিশেষ ট্রেন চালু করা সহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তা ও সেবা দিতে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন সহ আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটই বা অনভিজ্ঞত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সবকিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। এদিকে আগাম ঈদযাত্রায় সড়ক পথে এখনো যাত্রীর চাপ বাড়েনি। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। তাদের প্রত্যাশা, ফিরতি ঈদযাত্রায় যেন তারা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এবারে তামিম ইকবালের হৃদরোগ প্রসঙ্গ। দুবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ঢাকা লিগে মোহামেডানের হয়ে টসের পর প্রথম দফা হার্ট অ্যাটাক হয় তার। সাভারের এক হাসপাতালে হার্টে রিং পরানো শেষে বিকেলের দিকে জ্ঞান ফিরেছে তামিমের। এখন 48 ঘন্টার পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। তামিমের আকস্মিক এই শারীরিক অবস্থায় পূর্ব নির্ধারিত বোর্ড সভা বাতিল করেছে বিসিবি। রিপোর্ট বসন কবিরের। দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক সোমবার সকালে টসের সময়ই বুকে ব্যথা অনুভব করেন। শাইনপুকুরের বিপক্ষে গ্যাসের ওষুধ খেয়ে 6 ওভার মাঠে থাকার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় নিকটতম হাসপাতালে। চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে গিয়েছিলেন ফিরেও। তামিম এখান থেকে অ্যাম্বুলেন্সে করে যায়, অ্যাম্বুলেন্সে করে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য আমরা তাকে চেষ্টা করি, কিন্তু ওই সময় তার সেন্স পাওয়া যায় না। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিতে ব্যবস্থা করা হয়েছিল হেলিকপ্টারেরও।
কিন্তু এই সময় বড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। শরীর হয়ে যায় অনড়, নিঃশ্বাস নেয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার। আমরা যখন কাছে গেলাম, তামিম মানে কোনো প্রকার জ্ঞান নাই, অচেতন অবস্থায়। তখন ডাক্তার, আমরা কিন্তু খুব ভরকায় গেছি যে আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করব। ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ডালিম পাঞ্চ করতেছে ওকে, কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস 9, এরকম একটা সিচুয়েশান। তো ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কী করা উচিত। বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট, সো একটা মেসিভ কিছু হয়তো, আমরা বরঞ্চ আবার এই হসপিটালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে, নিয়ে আমরা এই হসপিটালে আসলাম। শক দিয়ে তার জ্ঞান ফেরানো হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে তার হার্টে ধরা পড়ে 2টি ব্লক, একটিতে পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিকেলের দিকে জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। অবস্থা সামান্য স্থিতিশীল হলেও এখনও শঙ্কামুক্ত নন তামিম ইকবাল। বর্ষিত কবির, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকে প্রায় 4 কোটি 15 লাখ টাকা চেক প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গত বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। পরে তাদের বিরুদ্ধে সমন জারি করে আদালত, কিন্তু আসামিরা হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধ আর 24-এর আন্দোলনকে এক করে দেখা পাগলামি ছাড়া কিছুই নয়। তিনি বলেন, প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে সম্মানের সহিত বিবেচনা করতে হবে, কিন্তু এককভাবে চিন্তা করা ঠিক নয়। দুপুরে মগবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অলি আহমেদ আরও বলেন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তার নজিরবিহীন। বলেন, হিটলারের পর আর কোনো দেশে এমন হত্যাযজ্ঞ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, আদালতে আর্থিক লেনদেন হচ্ছে আগের মতোই, ফলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছে না। দেশের কথা চিন্তা করে লাগামহীন আচরণ ও বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এলডিপি সভাপতি। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী ও মহিলা দলে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফের মা চৌধুরী শায়লা কামালের মৃত্যুবার্ষিক উপলক্ষে ফরিদপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে ময়জউদ্দিন স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দিলেও সেই ভোটাধিকার এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতেও দেশ বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বরিশালে বাবুগঞ্জে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সুনাম অক্ষুণ্ণ রাখতে সবার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেত্রী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে দেশকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। এই সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ।
সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। এই বিএনপি নেতা বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং সব সমস্যার সমাধান হবে। কয়সর এম আহমদ বলেন, দীর্ঘ 17 বছর একটি অগণতান্ত্রিক সরকার দেশকে শোষণ করেছে। দেশের মানুষ দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার চাচ্ছে। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এত বড় গণ অভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনে কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি প্রতিবাদে দুপুরে এবি পার্টি কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025। কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের উদ্যোগে মেলা চলবে আগামী 22 থেকে 24 মে পর্যন্ত। দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন। তিনি বলেন, এবার মেলায় দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান IIG এবং NTTN এর পাশাপাশি সম্প্রচার যন্ত্র, স্মার্ট টিভি এবং ক্লাউড ভিত্তিক কন্টেন্ট প্রযুক্তি প্রদর্শন হবে। কোয়াব সভাপতি জানান, মেলায় কেবল টিভি ব্যবসায় জড়িতদের অংশগ্রহণে সম্প্রচার খাতে বিদ্যমান সংকট সমাধান, উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ এবং প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। টেকনোলজি এক্সপোজিশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, IIG, NTTN, ব্রডকাস্টিং হার্ডওয়্যার, স্মার্ট টিভি টেকনোলজি এবং ক্লাউড ভিত্তিক কন্টেন্ট ব্যবস্থাপনার প্রদর্শনী হবে। সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে রাখতে হলে পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দিতে হবে, নয়তো সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন জনতা দলের চেয়ারম্যান শামীম কামাল। জাতীয় প্রেস ক্লাবে সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পুলিশ যা আইন প্রয়োগ করতে পারে তার সব ক্ষমতা দেওয়ার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া ও সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ রূপে ব্যবহার না করা যথেষ্ট সন্দেহের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে খোদ যাতে নাগরিক পার্টির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য দেখা যাচ্ছে, বিষয়টি মোটেও কাম্য নয় বলেও মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় সবার দায়িত্বশীল আচরণ করা উচিত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের 15 লাখ ট্যাক্স রিটার্ন দাখিলকারীর মধ্যে 10 লাখেরই আয় 3.5 লাখ টাকার নিচে। তাই করমুক্ত আয়ের সীমা আরও বাড়ালে করদাতার সংখ্যা ও আদায়ের পরিমাণ কমে যাওয়ায় শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সোমবার সকালে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ERF এর সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। কর ফাঁকি রোধে NBR এবার আরও কঠোর হবে এমনটা জানিয়ে চেয়ারম্যান বলেন, আয় কম হলে কর কম দেবে, কিন্তু কর ফাঁকি দেওয়া যাবে না। ERF এর পক্ষ থেকে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখা, ভ্যাটের হার 7% করার পাশাপাশি পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার উপর আরোপিত কর হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কর আদায় পদ্ধতি পুরোপুরি ডিজিটাল করা এবং নিত্যপণ্যের দামের সাথে সমন্বয় করে করমুক্ত আয়সীমা আরও 50,000 বাড়িয়ে 4 লাখ টাকা করার দাবি জানায় ERF। আগামী বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা 4টি থেকে কমিয়ে 3টি করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান, প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা।
প্রতিষ্ঠান দুটি মনে করে সিগারেটে 4টি মূল্যস্তর নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করে না। নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে সরকারের রাজস্ব আয় বাড়বে, পাশাপাশি তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী সিগারেট সেবনে বিশেষভাবে নিরুৎসাহিত হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তামাক বিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করলে ধূমপান কমে আসার পাশাপাশি 20,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হবে। একই সাথে অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদের বাহারি সব পোশাকের সঙ্গে নারীদের ঈদ কেনাকাটার তালিকার শীর্ষে থাকে শাড়ি। সিল্ক, জামদানি, মসলিন, কাতান সহ নানা ধরনের শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শেষ দিকে নিজেকে সাজাতে তাই বাঙালি নারীদের ব্যস্ততা এখন পছন্দের শাড়ি কেনায়। নিজের পছন্দসই শাড়ি কিনতে রাজধানীর বিভিন্ন শপিং মলে ছুটছেন তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদের শাড়ি নারীর একটি বিশেষ অনুভূতির সঙ্গী। প্রতি বছরের মতো এবারও বাহারি নতুন ড্রেসের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে নারীরা কিনছেন শাড়ি। শাড়ি হলো সেই পোশাক যা নারীর সৌন্দর্য ও আনন্দের সাথে মিশে গিয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে করে তোলে উৎসবমুখর। এবার নারীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী জামদানি থেকে ট্রেন্ডি সিল্ক, অর্গানজা, গাদোয়াল, মসলিন সহ বিভিন্ন ধরনের শাড়ি। সিল্ক পিওর গাদোয়াল শাড়ি যেটা, এটা আর আজরাক, এটা মানে এবার ঈদুল ফিতর সবচেয়ে বেশি আর কি ফেভারিট চলতো। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখা যেত সুতি শাড়ি এইসব পরা হতো। এখন দেখা যায় বিয়ের পরে কাতান শাড়ি পরতে হয়, কিংবা অনেক সময় যে ইন্ডিয়ান জর্জেট শাড়ি আছে এগুলো পরি। নারীদের জন্য শাড়ি কিন্তু অসম্ভব একটা পছন্দের একটা জিনিস এবং মানানসই। তো সব মেয়েদের ক্ষেত্রে আমি বলবো শাড়ি বা 3 পিসের পাশাপাশি শাড়িটা অবশ্যই জরুরি। রমজানের শুরুতে বেচা বিক্রি কম থাকলেও 15 রোজার পর থেকে বেড়েছে। ক্রেতাদের মধ্যে নারীরা এখন শাড়ি বেশি কিনছেন বলছেন দোকানিরা। চলতেছে আপনার অর্গানজা, মসলিন এই টাইপেরই বেশি চলতেছে। ট্রেডিশনাল আইটেম চলতেছে, গাদোয়াল, মাসলিন, কাঞ্চিপুরমগুলো, তারপর মুসলিন আছে, বুটিক্সের কিছু, তারপর ট্রেডিশনাল অনেক আছে আইটেম, তবে দিল্লি বুটিক্স আছে, ড্রেস, শাড়ি। এবারের ঈদের জন্য বেশিরভাগই পছন্দ একটু ভারী কাজ করা শাড়ি। আবার গ্রীষ্মের কথা মাথায় রেখে অনেকেই পছন্দ করছেন সুতির আরামদায়ক শাড়ি। তবে যে ধরনেরই হোক, আভিজাত্যের কথা মাথায় রেখে এবার কদর বেড়েছে শাড়ির। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, তারেক রহমান। দেশে প্রথম সমুদ্রপথে ফেরি সার্ভিস চালু, সন্দ্বীপে অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনা, প্রধান উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।